নূর ঠোঁট উল্টে নিজের দিকে তাকায়। সফেদ রঙের একটা ঢিলে ঢালা জামা তার শরীরে, বেশ ঢোলা, যেন এটার ভেতর আর একটা নূর ঢুকে যেতে পারবে অনায়াসে। নূর ওড়না ঠিক করছে আর মনে মনে নিবরাসকে বকছে। নিবরাস যে নূরের মুখের অবস্থা খেয়াল করেনি এমন না, সে তৈরি হওয়ার সময় পুরো ধ্যান ছিল নূরের দিকে। তার মুখের এমন বেহাল দশা, সেটার কারণও জানে নিবরাস। নূর প্রথমে একটা জিন্স আর একটা টপ নিয়েছিল পরার জন্য। টপটা হাঁটু পর্যন্ত হলেও জিন্সটা টাইট ছিল। নিবরাজ তাকে পরতে দেয়নি এইগুলো। এই ড্রেসগুলোতে নূরকে তার চোখে আবেদনময়ী লাগে। তার চোখ ঝলসে যায়। তাছাড়া এই জায়গায় এত টাইট পোশাক পরা তার উচিত হয়নি। তাই নিবরাজ আলমারি থেকে সবচেয়ে লুজ জামাটা তাকে পরতে দিয়েছে। এমনকি লাগেজ থেকে নূরের সব জামা নামিয়ে দিয়েছে সে। নতুন করে আবার লাগেজ গুছিয়েছে। নূরের নেওয়া একটা জামাও সে নেয়নি। সবগুলো রেখে শুধু ঢিলে ঢালা সালোয়ার কামিজ নিয়েছে। আর এগুলো নূর তখন শুধু মুখ গোমরা করে দেখেছে। নিবরাসকে আটকাতে সে শুধু নিবরাসকে করুণ করে বলেছিল, এগুলো নামাচ্ছেন কেন? গেঞ্জিগুলো গরম পড়লে পরবো বলে নিয়েছি। বেশি গরম লাগলে তুমি জামা কাপড় ছাড়াই থাকতে পারো, আমার সামনেই তো, আমি কিছু মনে করছি না। নূর তখন ফ্যাল ফ্যাল করে তাকানো ছাড়া কিছুই করেনি। তার চোখে বিস্ময় আর মুখে অভিমান। নিজের পছন্দের জামাগুলোকে একে একে নামিয়ে নিতে দেখে তার মুখ ফুলে গেছে। আর এই মুখ ফুলানো এখনো আছে। নূর প্রায় 10 মিনিট যাবৎ নিজের ওড়নাটাই ঠিক করছে। নিবরাস সেদিকে কিছুক্ষণ তাকিয়ে আলমারির কাছে এগিয়ে গেল। সেখান থেকে একটা মেরুন রঙা ওড়না নিয়ে নূরের পেছনে গিয়ে দাঁড়ালো। নূর যেন তাকে দেখেও দেখলো না, চোখ ঘুরিয়ে নিল। নূরের এমন কাণ্ডে নিবরাস ক্ষীণ হাসলো। এই হাসির মধ্যে কিছু একটা ছিল। এটা খুনসুটির হাসি ছিল না। নিবরাস দাঁতে দাঁত খিঁচল কিছুটা। হুট করেই সে অভিব্যক্তি বদলালো। তীব্র গতিতে নূরের গলা থেকে ওড়নাটা খুলে ফ্লোরে ফেলে দিল। নিবরাসের এমন কাজে হকচকালো নূর। ভ্রু কুঁচকে আয়নার দিকে তাকালো সে। নিবরাসের মোহনীয়া অথচ কঠিন দৃষ্টি তার দিকেই নিবদ্ধ। সেকেন্ড কয়েক যেতেই নিবরাস তার গলায় মেরুন রঙের ওড়নাটা জড়িয়ে দিল। তাছাড়া দুজনে টান দিয়ে তাকে কাছে টেনে আনে। নূরের পিঠ গিয়ে ঠেকলো তার প্রশস্ত বুকে। নিবরাস নূরের কোমর জড়িয়ে ধরে, ফের নিজের মাথাটা রাখলো নূরের কাঁধে। গালটা সামান্য নূরের কাঁধে ঘষে সেখানে দাঁত বসালো সে, কিছুটা জোরেই। নূর অস্ফুটে আওয়াজ করে। সে নিবরাসের নিজের আবদ্ধ করা হাত একটু জোরে চেপে ধরে বলে, কি করছেন? ছাড়ুন, অসভ্য লোক। নিবরাস ছাড়ে না, উল্টে আরেকটু চেপে ধরে নূরকে। কণ্ঠে সামান্য তেজ মিশিয়ে বলল, একটু আগে আমায় ইগনোর করলে কেন? কই? আমি দেখেছি, আমায় আসতে দেখে তুমি ইচ্ছে করে চোখ সরিয়ে নিয়েছিলে। তো আপনি আমার পছন্দ মতো জামাগুলো নিতে দেননি কেন? এই জন্য আমিও তাকাইনি আপনার দিকে। নূর বেশ সহসা কথাগুলো বলে দিল। ঠিক আগের কামড়ের জায়গাটাতে। নূর এবার চেঁচিয়ে ওঠে। আগের তুলনায় দাঁতের সংঘর্ষটা একটু প্রখর ছিল। তার চোখ টলমলো করে ওঠে। নিবরাজ দেখেও দেখে না। সে অভিব্যক্তিহীন ভাবে নূরকে প্রশ্ন করলো। আরেকটা দিই? নূর মাথা নাড়ে। চোখে পানি চলে এসেছে তার। সে অস্পষ্ট স্বরে বলল, আমি ব্যথা পাচ্ছি, আপনি দেখেন না? এক জায়গায় দুবার কামড় বসিয়েছেন। নূরের কথায় নিবরাসের পরিবর্তন দেখা গেল না। সে আগের ন্যায় নির্দ্বিধায় বলল, কষ্ট হয়েছে? ব্যথা পেয়েছো তুমি? তাও নূর কিছুটা টেনে বলল। নিবরাস মৃদু হাসলো। আমিও পেয়েছি। যখন তুমি আমায় দেখেও দেখলে না, তখন একবার পেয়েছি। জিজ্ঞেস করার পর অকপরে বলে দিলে, তখন আবার পেয়েছি। সামান্য জামা বদলিয়েছি বলে বিরক্ত হয়ে গেলে? নূর এবার কিছুটা থতমত খেয়ে গেল। সে বুঝতে পারেনি নিবরাস এতটা কষ্ট পাবে তার এমন বাচ্চা মতে। সে কিছুক্ষণ আমতা আমতা করে বলল, কিন্তু শুধু নিবরাসের নাম ছাড়া আর কিছু বলতে পারল না। নিবরাস কিছুটা সময় চুপ থেকে আবার বলল, তুমি চাইলে কিন্তু এখন তোমার পছন্দের জামা নিতে পারো, আমি কিচ্ছু বলবো না। কিন্তু প্রেগনেন্সির সময় ঢিলে ঢালা জামা পরা উচিত, শরীরে হাওয়া বাতাস লাগে। আমি কি তোমার খারাপের জন্য এমন করেছি? কিন্তু তুমি কি করলে? আমায় একদমই ইগনোর করে দিলে।
তুমি জানো দুনিয়ার সব কিছু আমায় এত কষ্ট দেয় না যতটা না তোমারই ইগনোর করা দেয়। আমি তোমার কাছে আসলে যখন তুমি সেটা দেখেও দেখো না, সেটা হয় আমার জন্য সবচেয়ে বড় হার। মনে হয় পৃথিবীতে আমার আর কেউ নেই, অথচ আমার সমস্তটা জুড়ে শুধু তুমি আছো। নূরের খারাপ লাগলো। নিজের কাজের জন্য অনুশোচনা হচ্ছে তার। অহেতুক নিবরাসের প্রতি এমন করা তার উচিত হয়নি। সে কি জানতো সামান্য ইগনোরে নিবরাস এতটা কষ্ট পাবে? সে নিবরাসের আবদ্ধ করে রাখা হাতটার উপর আলতো করে একটা হাত বাড়ালো, আর একটা হাত দিয়ে রাখলো নিবরাসের গালে, কিছুটা ঘষে দিল গালটা। সে মিইয়ে যাওয়া কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল, সরি, আর এমন হবে না। আর আপনাকে ইগনোর করব না আমি, সত্যি। এবার নিবরাসের অভিব্যক্তির পরিবর্তন ঘটল কিছুটা। আলতো হাসির রেখা ফুটে উঠল তার বুকে, আলতো হাসির রেখা ফুটে উঠল তার মুখে। সে অতীব দ্রুত কামড়ের অংশে চুমু খেলো, একটা, দুটো, তিনটে। নূরকে চেপে ধরে একটা ঘুরানি দিল। আদর মাখা কণ্ঠে আস্তে করে বলল, মাই ওয়াইফ। দুটো কামড়কে 3টে চুমু দিয়ে পুষিয়ে দিলাম। অবশ্য তোমার নরম চামড়ায় কামড়ের টেস্ট সুপার, আই লাভ ইট। কথাটা বলতে বলতে নিবরাস তর্জনী আঙ্গুল দিয়ে নূরের ওষ্ঠ স্পর্শ করলো। তারপর ফ্যাস ফ্যাস গলায় বলল, বিশেষ করে এইটা, your lip. Seriously, I can't control myself. I just want to taste it. Always. And নূর খপ করে নিবরাসের অপর হাত ধরে। একটা হাত নূরের ওষ্ঠে ঠেকানো হলেও অপর হাত নূরের জামার ভেতরে। নিবরাস তপ্ত হাতে অতি যত্নে ছুঁয়ে দিচ্ছিল নূরের মখমলের মতো শরীরখানা। হঠাৎ প্রতিপক্ষের থেকে এমন বাধাগ্রস্ত হওয়ায় নিবরাস কাতর চোখে তাকালো তার প্রিয়তমার দিকে। নূর লজ্জায় আড়ষ্ট হয়ে এপাশ ওপাশ মাথা নাড়াতেই নিবরাস জামার ভেতর থেকে হাতটা বের করে আনলো। শক্ত করে চুমু খেলে নূরের গালে, পরপর 3-4টে। তারপর হাঁপানি রোগীর মতো শ্বাস টেনে নূরের কপালে কপাল ঠেকালো। ঢোক গিলে বলল, তুমি শান্ত হয়ে নিজেকে পরিপাটি করে নিচে আসো, আমি ড্রয়িং রুমে আছি। নূর রোবটের ন্যায় মাথা নাড়ালো। নিবরাস যাওয়ার আগে সরি বলে আবার নূরের ওষ্ঠে ওষ্ঠ মেলালো। তারপর চোখ টিপ মেরে লাগেজ নিয়ে নিচে চলে গেল। নিবরাস যেতেই নূর দরজার দিকে তাকালো, বিড়বিড় করে বলল, অসভ্য। নিবরাস নিচে নেমেই গ্যারেজের এক পাশ গিয়ে গোডাউনে ঢুকলো, সাথে রুস্তম। গোডাউনটা যে এই জায়গায় কেউ ঘুণাক্ষরেও টের পাবে না। কথাই বলে চোখের সামনে থাকলেও মন না থাকলে দেখা যায় না। গোডাউনটারও তেমন অবস্থা। গ্যারেজের বাপাশের ওয়ালটা রেক্ট্যাক্টেবল ওয়াল। খুব খেয়াল না করলে বোঝা যাবে না সে ওয়ালের পাশে একটা ছোট বোতাম সুইচ আছে, তাও আবার মোটরের পেছনে। নূরের পক্ষে এই গোডাউনের তালাশ পাওয়া অসম্ভব ব্যাপার। এই গোডাউনের খবর জানে শুধু নিবরাস আর রুস্তম। মূলত রুস্তম নিজেই এখানে গোডাউনের প্ল্যান করেছিল, তাই তো নিবরাস অনেকদিন পর রুস্তমকে ডেকেছে। তাছাড়া আরো কিছু কারণ আছে। তার যেমন কিছু প্ল্যান আয়াস জানে, রুস্তম জানে না, ঠিক তেমন কিছু প্ল্যান রুস্তম জানে, আয়াস জানে না। গোডাউনের ভেতরে লাইট অফ। রুস্তম ভেতরে ঢুকতেই লাইট অন করলো। আবছা হলদেটে আলোয় সামনে আসলো দুটো পরিচিতি মুখ। নিবরাস রক্ত চক্ষু নিয়ে দেখে নিল দুজনকে। দুজনেই নিস্তেজ, যারার গায়ে শ্যাওলা পড়েছে। গোটা একদিন গলা পর্যন্ত পানিতে ডুবে থাকার ফল এটা। সীমান্তের পায়ের ছিদ্র ছিদ্র ক্ষত থেকে রক্ত পচা দুর্গন্ধ বের হচ্ছে। পুরো গোডাউন তার পায়ের এই অশুভ গন্ধে ম ম করছে। মাছি সহ আরো পোকা বাসা বেঁধেছে তার পায়ে। রুস্তম মুখে কাপড় দিল, নিবরাস দিল না। সে এখনো দেখে যাচ্ছে দুটি সত্তাকে। এই নিস্তেজ দুটি মানবীর প্রতি এখনো তার কত রাগ, কত হিংস্রতা। তাই তো সে একেবারে মারেনি তাদের। তারা যত আস্তে আস্তে মরবে সে তত আনন্দ পাবে। একবারে মেরে ফেলার মধ্যে কি দোষী মানুষ কখনো প্রকৃত শাস্তি পায়? দোষীদের শাস্তি দেওয়ার নিয়ম তো ধীর। প্রায় কিছুক্ষণ তাদের অবলোকন করে নিবরাস রুস্তমের দিকে তাকালো। চোখের ইশারায় বুঝিয়ে দিল সব। রুস্তমও বুঝে নিল। তারপর তারা পা বাড়ালো বাইরের দিকে। বাইরে এসে সব পরিপাটি করতে 1 থেকে 1.5 মিনিটের মতো লেগেছে। ঠিক শেষ মুহূর্তে নূর এলো। নিবরাস ইচ্ছে করেই ঘরটা একটু অগোছালো করে এসেছিল। ফ্ল্যাটের চাবি, গাড়ির চাবি অন্য জায়গায় রেখেছিল, যাতে নূরের খুঁজতে গিয়ে দেরি হয়।
আর সে এই সময়টাই পরিস্থিতিটা দেখে যেতে পারে। নিবরাসের অভিব্যক্তি বদলালো। রুস্তমও হালকা হাসলো। দেখে বোঝার উপায় নেই একটু আগে তারা কি করে এসেছে। নূর 2-3টে ঘন ঘন শ্বাস টেনে বলল, আপনি শুধু লাগেজটা নিয়ে এসেছেন? গাড়ির চাবি আর ফ্ল্যাটের চাবি কে আনবে? নিবরাস একটু অবাক হওয়ার ভান করে পকেট হাতড়ালো। নূর সেদিকে তাকিয়ে বলল, আমার হাতে। আপনি আনেননি? নিবরাস মাথা চুলকালো। আলতো হেসে নূরের হাত থেকে চাবিটা নিয়ে সরি বলল। কিছুক্ষণের মধ্যে তারা দুজন গাড়িতে উঠে পড়ল। নিবরাস আর রুস্তমের কথা হলো শুধু একবার, তাও আবার চোখের ইশারায়। গাড়ি ছাড়তেই তারা রুস্তমের চোখের অগোচর হলো। ধীরে ধীরে আড়াল হলো নিবরাসের সফেদ রঙের বাংলোটা। আধা ঘন্টা গাড়ি চালানোর পর তারা মেইন রোডে উঠল। নূরের শরীরটা যেন কেমন করে উঠল। নাক উঁচু করে মুখে বলল, কেমন যেন একটা গন্ধ পেয়েছিলাম গ্যারেজে। এখনো মনে হচ্ছে গন্ধটা আমার নাকে লেগে আছে। কি বিশ্রী! কোথায় এসছি? নিবরাস অপ্রস্তুত হেসে নূরের দিকে তাকালো। তারপর গাড়ির কাপ হোল্ডারে রাখা ছোট্ট কড়া ফ্রেশনারটা ঘুরিয়ে দিল। মুহূর্তেই সুরভিত হলো গাড়ির ভেতর। যেতে যেতে নূর শুধু কথাই বলেছে, নিবরাস শুধু শুনে গেছে। আর প্রায় আধা ঘন্টা পর পর নিবরাস গাড়ি থামিয়েছে। দোকান থেকে এটা ওটা কিনেছে, 4-5 মিনিট দাঁড়িয়েছে খোলা আকাশের নিচে। নূর গাড়িতে বেশিক্ষণ থাকতে পারে না, বমি হয় তার। আজ যেমন ভেবেছিল ঠিক তেমন ছিল রাস্তা। কোনো প্রকার যানজট নেই, তবে মাঝে মাঝে ছোট ট্রাফিকে পড়তে হয়েছে তাদের। প্রায় 4-4.5 ঘন্টায় পথ অতিক্রম করে তারা উপস্থিত হয়েছে সেই পরিচিত ফ্ল্যাটের সামনে। নূর তখন ঘুমিয়ে, বেশ খানিকটা পথ ধরে ঘুমিয়েছে সে। নিবরাস আলতো ডাকলো তাকে। কিচেন বেবি উঠো, আমরা চলে এসেছি। নূর নড়ে চড়ে ওঠে, ভাঙা ভাঙা স্বরে অস্পষ্ট ভাবে বলে। নিবরাস নূরের গালে হাত দিয়ে সরু চোখে সামনে তাকিয়ে বলল, আমার শ্বশুরবাড়ি। নূর অনেক আগ্রহ নিয়ে উপরে এসেছিল, কিন্তু যখন দেখলো দরজায় তালা লাগানো তখনই তার সব আগ্রহ উবে গেল। মনে মৃদু কষ্ট হলেও সে হাসি মুখে নিবরাসের দিকে তাকিয়েছিল। নিবরাস সমস্তটা দেখলো, বুঝলো, এমনকি মনে মনে খুশিও হলো। সে লাগেজটা নিজের ফ্ল্যাটের সামনে রেখে চাবি ঘুরালো। নূর তার পেছনেই। নিবরাস দরজাটা খুলে লাগেজটা ভেতরের দিকে ঠেলে দিয়ে নূরের দিকে হাত বাড়ালো। ওয়েলকাম হোম মাই ওয়াইফ। নূর নিবরাসের হাতে ধরলো। ভেতরে ঢুকতেই তার চোখ দুটো বড় বড় হলো। বিস্ময়ে বলল, এত ময়লার মধ্যে ওয়েলকাম? নিবরাস কিঞ্চিত হাসলো, বলল, তোমার কিসের টেনশন? ময়লা পরিষ্কার করার দায়িত্ব তো আমার। তুমি শুধু বসে বসে আমায় অর্ডার দেবে, বলবে নিবরাস এদিকে ময়লা, নিবরাস ওইদিকে ময়লা, ব্যাস তোমার আদেশ পাওয়া মাত্রই আমি কাজে লেগে পড়বো। নূর হাসলো। নিবরাসের অভিনয় করা দেখে মাঝে মাঝে লোকটাকে বোঝার উপায় নেই। কখনো কখনো মনে হয় লোকটা ভিন গ্রহ থেকে উঠে আসা কোনো প্রাণী। আবার কখনো কখনো এত বাচ্চাদের মতো ব্যবহার করে যে না হেসে পারা যায় না। নূর ভাবনা ত্যাগ করে হাসতে হাসতে বলল, আপনি একা কেন করবেন? আমি আছি কি করতে? দুজনে মিলে করলে খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। ওয়াইফ তা হচ্ছে না। নূরের কথাটা নাকচ করলো নিবরাস। নিবরাস প্রথমে নূরকে একটা চেয়ার পরিষ্কার করে দিল বসার জন্য। নূর বসলে নিবরাস হুট করে চলে গেল বেডরুমের দিকে। খাট পরিষ্কার করে একটা বেডশিট বিছিয়ে দিল বিছানায়। চেয়ারের কাছ থেকে নিবরাসকে একদম স্পষ্ট দেখা যায়। নূর তাকিয়ে দেখে নিবরাস নিচের পরনের কাপড় পর্যন্ত বদলায়নি, এমনিই কাজ করছে। তাদের এখনের খাওয়া নিয়ে চিন্তা নেই। তারা আসার পথে রেস্টুরেন্টে থেমেছিল, সেখানেই খেয়ে এসেছে তারা। নূর ওঠে, পরনের জুতা খোলেনি সে। ফ্লোর মুছতে হবে। সে নিবরাসের বাসাটা ঘুরে দেখে। এটা তাদের ফ্ল্যাটের চেয়েও সুন্দর। সবকিছু সাদা কালো মিশ্রণের। দেখেই বোঝা যাচ্ছে একদম নতুন সবকিছু। সে টেবিলের কাছ থেকে নিবরাসকে জিজ্ঞেস করলো, আপনি কি সব একলা পরিষ্কার করবেন নিবরাস? ভেতর থেকে নিবরাসের গলা ভেসে এলো, তুমি কিন্তু খবরটা কিচ্ছু ধরবে না, বসে থাকো এক জায়গায়। নূর একটু থেমে বলল, আচ্ছা। কথাটা বলে সে পাশের রুমে গেল। খাটটা ভাঁজ করে সে সেখানে বিছানার চাদর বিছাতে উদ্যত হলো। পর্দাগুলো ঝেড়ে সুন্দর করে ছড়িয়ে দিল।
তারপর বারান্দার দরজা জানালা খুলে দিল, যেন ঘরে আলো আর বাতাস ঢোকে। যেই সে পিছন ফিরবে অমনি দেখলো নিবরাজ দরজার সামনে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। নূর আমতা আমতা করে বলল। আমি করি না। এমন করে রেগে তাকিয়ে আছেন কেন? নিবরাজ চোয়াল শক্ত রেখে ঠান্ডা গলায় বলল। তোমাকে আমি না করেছিলাম। নিবরাজের কথার প্রতি উত্তরে নূর পাল্টা বলল। তো করলে কি হয়? আমি তো আর ভারী কোনো কাজ করছি না, হালকা কাজই তো। নিবরাজ কোনো উত্তর না দিয়ে দ্রুত রুমে প্রবেশ করলো। নূরের হাত থেকে শলার ঝাড়ুটা নিয়ে গম্ভীর করে বলল। কাজ হালকা হোক কিংবা ভারী, তুমি করবে না মানে করবে না, এটা আমার আদেশ। নূর মুখ ভার করলো। তো এতক্ষণ আমি কি করব? তোমার বাবাকে কল দাও, কোথায় আছে আসতে বলো। দুজনে মিলে কথা বলে সব ঠিক করে নাও। আমরা তো বেশি দিন এখানে থাকবো না, তাই না? শুধু তোমার পরীক্ষাটা পর্যন্তই। প্রথমে নিবরাজের কথায় নূর অবাক হলো। অবাক হওয়ারই কথা। যে ছেলে বাবা দ্বিতীয় বিয়ে করেছে বলে আসতেই চাইছিল না, নানান কথা বলেছিল এই লুকানো বিয়ে নিয়ে, এমনকি শর্ত পর্যন্ত জারি করেছিল, সেই ছেলে কিনা এখন বাবাকে ফোন লাগাতে বলছে। তারপর আবার নূর ভাবলো, নিবরাজের মন যা নরম আর হুটহাট করে যেভাবে পাল্টে যায়, বাবাকে ফোন দিতে বলাটা এমন বিশাল কোনো ব্যাপার না। নূর মাথা নেড়ে মোবাইলটা বের করলো। অনেকদিন পর মোবাইলটা খুলেছে সে। এতদিন বন্ধ ছিল। যতদিন এই মোবাইলটা বন্ধ ছিল ততদিন সে নিবরাজের মোবাইল চালিয়েছে। ভিডিও দেখা থেকে শুরু করে গেম খেলা সব নিবরাজের মোবাইলেই করেছে। নিবরাজ কিছু বলেনি, কোনো বাধাও দেয়নি। সে তো মাঝে মাঝে মেসেজও চেক করতো, অনেক মেয়েকে সে ব্লকও মেরেছে। শুধু শুধু একটা বিবাহিত মানুষকে হ্যালো লিখে বিরক্ত করার কোনো মানেই হয় না, তাই তো সে ব্লক করে দিত। নূরের যে মোবাইলটা ছিল সেটাতে কারোর নাম্বার নেই, শুধু আনোয়ার সাহেব আর নিবরাজের নাম্বারই আছে। তাই সে সময় মোবাইলটা বন্ধ রাখায় তার কোনো সমস্যা হয়নি। মাঝে মাঝে আনোয়ার হোসেন নিবরাজের নাম্বারেও কল করত, তার চোখে পড়লেও ধরতো না, কারণ সে সময় রাগ হওয়াটা স্বাভাবিক ছিল। কিন্তু যখন সে সময় নিয়ে বিয়ের কথাটা ভেবেছে, তখন তার মতামত পাল্টেছে। বাবার প্রতি হৃদয় সদয় হয়েছে, সবকিছু ভেবে সব ক্ষমা করে দিয়েছে। যে মানুষটা এত বছর ধরে তার দেখাশোনা করলো, আদরে লালন পালন করলো, তার পিতৃ ঋণ তো শোধ করতেই হয়। তাছাড়া বাবার উপর রাগ করে কতক্ষণ থাকা যায়। সে যখন ফোন খুললো তখন দেখলো ফোনে 500+ মিসড কল, সবগুলো আনোয়ার হোসেনের নাম্বার থেকে। নূর একটু থমকে গিয়ে নিবরাজের দিকে তাকায়, ভীত স্বরে বলে। ফোন করে কি বলবো? নিবরাজ ভ্রু কুঁচকে বলল। কি বলবে মানে? ফোন দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে বলো কোথায় আছে, আমরা এসেছি, তাহলেই তো হলো। নূর মাথা নেড়ে ফোন লাগালো নাম্বারে। তার বুক ঢিপ ঢিপ করছে। আজ সে প্রথম অনুভব করছে বাবার সাথে কথা বলা কত কষ্টের। প্রথম 2বার ঘো ঘো করে আওয়াজ হতেই ওপাশ থেকে ফোন ধরলো। আনোয়ার হোসেনের উত্তেজিত কণ্ঠ শোনা গেল। হ্যালো নূর মামুনি। হ্যালো মা। নূর মা, তুমি কোথায়? ঠিক আছো? ভালো আছো? কল ধরো না কেন তুমি? মোবাইলে কি হয়েছে? কথা বলো বাবার সাথে। তুমি কি শুনতে পাচ্ছ? আনোয়ার হোসেনের মুখ দিয়ে যা আসছে তিনি তাই বলছেন। নূর অপ্রস্তুত ঢোক গিলে বলল। বাবা। ফোনের ওপাশ থেকে নমনীয় কণ্ঠ শোনা গেল। বলো আম্মু, সমস্যার কথা বলো বাবাকে। কি হয়েছে তোমার? ফোন বন্ধ কেন? ভালো আছো তো তুমি? ভালো আছো তো তুমি? আর নিপসার, ও কেমন আছে? ফোন ধরে না কেন? নূর নিবরাজের দিকে তাকালো। তার হাত মুষ্টিবদ্ধ হলেও ঠোঁটে আলতো হাসি লেগে আছে। নূর দেখতে পেল না সেই মুষ্টিবদ্ধ করা হাতখানা, আর না দেখতে পেল তার মনের ভেতরের ক্রুদ্ধ জ্বলন্ত আগুন। নূর কিছুটা মিনমিন করে বলল। সব ঠিক আছে বাবা, আমি আর নিবরাজ দুজনেই ভালো আছি। পরে বলবো কি হয়েছে। তুমি কোথায় এখন? কুমিল্লা নাকি সিলেট? লাস্টের কথাটা নূর একটু মৃদু স্বরেই বলল, কিন্তু আনোয়ার হোসেন স্বাভাবিক কণ্ঠে বলল। কুমিল্লাতে গিয়েছিলাম, গতকালই সিলেট এসেছি। নিবরাজ বাঁকা হাসলো। নূর কিছুটা থমথমে গলায় জিজ্ঞেস করলো। আমরা আজ কুমিল্লা এসেছি, তুমি কি আজকে আসবে? থতমত খেলো আনোয়ার সাহেব। তিনি কিছুটা বিস্ময় নিয়ে বললেন। তোমরা কুমিল্লাতে এসেছো কখন? নূর আগের ন্যায় বলল। এই তো কিছুক্ষণ আগে, ভোরে বের হয়েছিলাম। আনোয়ার হোসেন ছটফটে গলায় বলল। আমি আসবো?
বাবা চলে আসবো, আমি আসবো, বাবা চলে আসবো, তুমি টেনশন করো না, বাবা আজকেই চলে আসবো। কিছু খেয়েছো তোমরা? রেস্টুরেন্টে খেয়ে এসেছি, এখন রুম পরিষ্কার করছি। আনোয়ার হোসেন আফসোস করলেন, তিনি থাকলে এমনভাবে জার্নি করে এসে মেয়ে আর মেয়ের জামাইকে রুম পরিষ্কার করা লাগতো না, অন্তত একটু রেস্ট নিতে পারতো। আরো কিছু কথা বলে যেই আনোয়ার হোসেন ফোন রাখতে যাবেন, ঠিক তখনই নূর করুণ কণ্ঠে বলল, বাবা। বলো আম্মু। আনোয়ার হোসেনের আদুরে গলা। নূর নিজের হাত মুষ্টিবদ্ধ করে বলল, সিলেট থেকে আসার সময় সাথে প্রিয় স্মিতাকেও নিয়ে এসো। আশ্চর্য হলেন আনোয়ার হোসেন। মুহূর্তেই হাত থেকে ফোনটা পড়ে বন্ধ হয়ে গেল। কল কেটে গেল সংযোগ থেকে। বিচ্ছিন্ন হলো দুই প্রান্তের দুটি মানুষ। আনোয়ার হোসেন ছটফট করে উঠলেন মেয়ের এমন আশ্চর্য কথায়। এই কঠিন সত্যি মেয়ে জানলো কি করে, তা ভেবেই তার মাথা ব্যথা করছে। মেয়ের মুখোমুখি হওয়া নিয়ে মস্তিষ্ক ইতিমধ্যেই বিদ্রোহ জানান দিচ্ছে। অথচ নূর ভাবলো বাবা বোধহয় ফোন কেটে দিয়েছে। পাশ থেকে আগুনে ঘি ঢালার কাজ করলো নিবরাস। নূরের হাত থেকে ফোনটা নিয়ে বলল, কেটে দিয়েছে বোধহয়, সমস্যা নেই, হয়তো তোমার সেকেন্ড মা ওনার পাশেই আছে, তাই ডোন্ট ওয়ারি। উনি যখন বলেছেন আজকে আসবেন তাহলে আসবেন, তুমি একটু রেস্ট নাও। নূর হুট করেই নিবরাসকে জড়িয়ে ধরলো। তার কষ্ট হচ্ছে। শুধু শুধু মায়ের জায়গা কেউ কাউকে দিতে চায় না। সে চেয়েছে বাবার কথা ভেবে, তাই বলে যে তার কষ্ট চলে গিয়েছে সেটা না। সে নিজেকে হাসি খুশি দেখায় বলে যে সত্যি ব্যাপারটায় সে এত খুশি সেটা কিন্তু না। সে কদিনই বা এখানে পড়ে থাকবে। বাবা থাকবে বাবার মতো। তার কষ্ট হবে বলে তো বাবার জীবনটা নষ্ট করা যায় না। তার জন্য কারো কিছু কষ্ট হোক কিংবা লুকাতে হোক সেটা সে চায় না। তার কষ্ট হলেও যেটা সত্যি সেটা সত্যি। নূর জড়িয়ে ধরায় নিবরাসও তাকে আলতো হাতে জড়িয়ে ধরলো। আলগোছে আবার মোবাইলটা বন্ধ করে দিল। তার চোখ দুটো গভীর ধোঁয়াশায় ঘেরা, মুখে স্বভাব সুলভ বাঁকানো হাসি। এই হাসিটা তার জন্যে ভালো হলেও অপরের জন্যে খারাপ বোঝায়। আসলে সে তো এটাই চেয়েছিল। শুধু শুধু তো সে আনোয়ার সাহেবকে ফোন করতে বলবে না। যেটা সে নিজে পছন্দ করে না সেটা সে কেন করতে বলবে? এটার দুটো কারণ। প্রথমটা হচ্ছে বাবার জন্যে নূরের মনে আরেকটু ক্ষত করা, যেন সামনের ধামাকাটাই নূরকে তার পক্ষে আসতে বাধ্য হয়। সর্বোচ্চ আদালতে গিয়েও যেন তার সানফ্লাওয়ার তার পক্ষে থাকে। আর দ্বিতীয়টা মোস্ট ইম্পর্টেন্ট হলো, এটা করে সে নূরের কাছে বেস্ট হতে গেছে। হয়তো নূর এখন তাকে ভালো মানুষের সর্বোত্তম অ্যাওয়ার্ডটা দিয়ে দিয়েছে। আপাতত সে নূরের কাছে একজন ভালো মানুষ, একজন ভালো হাজবেন্ড। নিবরাজ তীক্ষ্ণ হেসে নূরের মাথায় ওষ্ঠ ছোঁয়ালো, নরম করে বলল, তুমি রেস্ট নাও, আমি আস্তে আস্তে সব করে নেব। নূর এবার শুনল নিবরাসের কথা। নিবরাস মোবাইলটা পকেটে পুরে আস্তে তাকে খাটে বসিয়ে চলে গেল অন্য রুমে। যাওয়ার সময় বলে গেল যেন কোনো কাজে হাত না দেয়। পুরো ফ্ল্যাট পরিষ্কার, ধা চকচকে, সব নিবরাসই করেছে। খাট পরিষ্কার থেকে শুরু করে মেঝে পরিষ্কার সব কিছু। বেডশিটগুলো পাল্টে সে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছে। এখন শুধু রোদে দেওয়ার বাকি। নূর বলেছে যে সে রোদে দিয়ে দিবে, কিন্তু নিবরাস শোনেনি তার কথা। তার এক কথা, এক বাক্য, তুমি রেস্ট নাও কিউটি, তোমার হাজবেন্ড একাই 100। নূর আজ কিছুই করেনি। কোনো কাজ তো দূর, সে সামান্য সাহায্যও করতে পারেনি। নিবরাস চাইলে হাউসকিপার আনিয়ে সমস্তটা পরিষ্কার করাতে পারত, কিন্তু এতটা সময় তার সানফ্লাওয়ার কোথায় থাকতো? গাড়িতে? রেস্টুরেন্টে? তখন তো তারা তার সানফ্লাওয়ারকে দেখতো। অন্য মানুষ তার কিউটি সানফ্লাওয়ারকে দেখতো, এটা তো সে মেনে নিত না। নিবরাস বাইরে গেছে, ঘরে সবকিছুই আছে, তবে স্ন্যাক্স কিছু নেই। তাছাড়া কিছু খাবারও আনবে। নিবরাস এই জায়গার সবকিছু চেনে, তাই নূরের যাওয়ার প্রয়োজন নেই। নূর নিশ্চিন্তে বারান্দায় বসে আছে, হাতে এক প্লেট আপেল। নিবরাস যাওয়ার আগে তাকে দিয়ে গেছে এইগুলো। আদেশ দিয়ে গেছে যেন প্লেটের সবগুলো আপেল সে শেষ করে। নূর তখন মাথা নেড়ে আপেলগুলো নিলেও মনে মনে ফন্দি এঁটেছিল নিবরাস যাওয়ার পর এগুলো গেটের সিকিউরিটি কাকাকে দিয়ে আসবে। কাকা কিছু মনে করবে না। এখানে কাটা 3টে আপেল আছে,
এত আপেল খাওয়া যায় না ফেলা যায়? তার থেকে ভালো সিকিউরিটি কাকাকে দেওয়া যায়। মনে মনে এসব ভেবে যেই প্রফুল্ল হচ্ছিল, নূর অমনি নিবরাজ তার ভাবনায় পানি ঢেলে দিয়েছে। সে গমগমের স্বরে শাসিয়ে গিয়েছে। সবগুলো খাবে, একটাও নষ্ট করবে না আর ফেলবে না। ড্রয়িং রুমের ভেতরে কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে, আমি দেখবো তুমি আপেল নিয়ে কি করেছো। নূর তখন মৃদু আওয়াজে হতাশ হয়ে বলেছিল, আমার প্লেটে আপেল আছে কিনা আপনি দেখবেন কি করে? শেষ হয়েছে কিনা বুঝবেন আপনি? নিবরাজ নূরের কথায় মুখভঙ্গি পাল্টে তার গালে চুমু খেলো। এক গাল হেসে নূরকে 440 ডিগ্রি শক খাইয়ে বলল, প্লেট খালি করে তুমি ক্যামেরার সামনে গিয়ে হাত উঁচু করে হাই দিও, আমি দেখবো তোমায় আর তোমার প্লেটকে। নিবরাসের এমন কথায় নূরের মুখের লাল বাতি জ্বলে যায়। তাই তো সে এখন বারান্দায় বসে আপেলগুলো শেষ করার প্রাণপণ চেষ্টা করছে। কিন্তু 3টে আপেল একসাথে খাওয়া কি 4টেখানি কথা? প্রায় আধা ঘন্টা পর ফিরে এলো নিবরাস, হাতে অনেক জিনিসপত্র, চিপস চকলেট থেকে শুরু করে কোনো কিছু বাদ নেই। মনে হচ্ছে যেন নিবরাস সামনে যা পেয়েছে ব্যাগে তাই নিয়েছে। সময় তখন প্রায় 1টা কিংবা 1টা বেজে তার উপরে। নিবরাস এসে ভাত বসিয়েছে, নূর ডাল পরিষ্কার করছে। নিবরাস মানা করেছিল কিন্তু সে শোনেনি। এসব কেমন কথা? একটা মানুষ এত সব কাজ কি করে করে? এটা নিবরাসের নিছকই একটা জেদের বশে সব কাজ করবে, কষ্ট হলেও বলবে না। নূরের ইচ্ছে হয়েছে কড়া করে মাছ ভাজা, নানান রকমের ভর্তা আর ডাল দিয়ে ভাত খেতে। সে অনুযায়ী রান্না চাপিয়েছে নিবরাস। নূর কিছুটা সাহায্য করেছে, এখন নিবরাস তাকে গোসলে পাঠিয়ে দিয়েছে। নিবরাস মন দিয়ে রান্না করছে, তবে মাঝে মাঝে অটোমেটিকলি কিছু উদ্ভট চিন্তা তার মাথায় চলে আসছে। এই যেমন আনোয়ার হোসেন এখন প্রিয়স্মিতাকে নিয়ে আসার পর কি হবে, সে নূরের পরীক্ষার পর যে কাজটা করতে যাচ্ছে তাতে কেমন রেজাল্ট পাবে, ইত্যাদি ইত্যাদি। নূর গোসল করে বের হয়েছে প্রায় 1 ঘন্টা পর, তাও আবার নিবরাসের জোড়াঝুড়িতে বের হয়েছে সে। ঠান্ডা ঠান্ডা পানিতে ভালোই লাগছিল তার। নূর ভোতা মুখ নিয়ে বের হতেই নিবরাস তোয়ালে নিয়ে হাজির। সে জানে নূর ভালো করে চুল মুছবে না। নূর গিয়ে খাটে বসতেই নিবরাস নূরের পেছনে গিয়ে দাঁড়ালো। সে তোয়ালে দিয়ে মুছতে থাকে নূরের চুল। নিবরাস চুল মুছতে মুছতে গম্ভীর কণ্ঠে শুধালো, 1 ঘন্টা ধরে কি গোসল করছিলে? নূর নির্বিঘ্নে জবাব দিল। শান্তির গোসল করছিলাম ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে। নিবরাস ভ্রু কুঁচকে বলল, জায়গা চেঞ্জ করেছো, এতক্ষণ ধরে যে ঠান্ডা পানির নিচে দাঁড়িয়েছিলে, যদি ঠান্ডা লেগে যায় তখন কি হবে? নূর বিরক্ত হয়ে বলল, লাগবে না ঠান্ডা। যদি লাগে? যদির কোনো অর্থ নেই। নিবরাস মুখ গম্ভীর করলো, ভারী স্বরে বলল, অর্থ না থাকলেই ভালো, যদি ঠান্ডা লাগে তাহলে তোমার সাথে আমার আর কথা নেই। নূর নিবরাসের গম্ভীর কণ্ঠ বুঝল না। সে উঠে দাঁড়িয়ে প্রশ্ন করলো, আপনার কাজ শেষ হয়নি এখনো? গোসল করবেন না? নিবরাস নূরের চুল ভালোভাবে মুছিয়ে ক্লোজেটের কাছে গেল। একটা পায়জামা আর একটা ফতুয়া নিতে নিতে বলল, এই তো এক্ষুনি যাচ্ছি, তোমার শরীর ঠান্ডা, তুমি হাত পায়ে অলিভ অয়েল মাখো, পেটেও। নিবরাস কথাটা বলে নিজেই নূরের সামনে অলিভ অয়েলের কৌটোটা রাখলো। ইশারা দিয়ে গেল যাতে তার কথা মতো অলিভ অয়েলটা শরীরে মাখা হয়। নূর নিবরাসের এই কথাটা অমান্য করলো না। নিবরাসের গোসল থেকে বের হলো 15 মিনিটের মাথায়। নূর আয়না দেখছিল। নিবরাসকে এত তাড়াতাড়ি বের হতে দেখে সে অবাক হলো। বিস্মিত কণ্ঠে বলল, এত তাড়াতাড়ি গোসল শেষ আপনার? নিবরাস ছোট্ট করে হুঁ বলল। ছুটে গিয়ে বারান্দায় কাপড়গুলো মেলে দিল। আবার হন্তদন্ত হয়ে আবার রুমে এসে বলল, 2:30 বেজে গেছে, জলদি খাবার খেতে চলো, আজকে লেট হয়ে গেছে। নিবরাস এমন হন্তদন্ত হয়ে কথাটা বলল যেন কি থেকে কি হয়ে গেছে। নূর ওড়নাটা গলায় ঝুলিয়ে দিল। তার খিদে তেমন নেই, অনেকগুলো আপেল খেয়েছে সে। কিছু বলতে চেয়েও কিছু বলল না, কারণ নিবরাস সে কিছু খায়নি। মাঝে মাঝে নূরের কষ্ট হয় নিবরাসের জন্য। ছেলেটা এমন কেন, সবকিছুতে এত কম্প্রোমাইজ করতে হয়, বইয়ের এত আদর যত্ন করতে হয়। নূর নিজের মুখ কিছুটা কুঁচকে বলল। খুব খিদে পেয়েছে। নিবরাস বলল, তাহলে চলো। যাব, তবে খাবার আগে আমার একটা শর্ত আছে। নূরের নরম আবদার। নিবরাসও নূরের মতো করে বলল, কি?
নূর মুখ টিপে হেসে বলল। আমি আজকে আপনাকে খাইয়ে দিব। নিবরাস হাসলো, ঠোঁট প্রশস্ত করে হাসলো, তার ছন্ন ছাড়া চোখ জোড়া চকচক করে উঠল। নূর দেখলো সে চোখ জোড়া। আজকে নিবরাসের চোখ জোড়া কৃষ্ণ গহ্বরের মতো দেখাচ্ছে না, এই চোখে আজ সে তার গন্তব্য দেখতে পাচ্ছে, এক আকাশসম খুশি দেখতে পাচ্ছে। নিবরাস কিছুক্ষণ নূরের দিকে তাকিয়ে থেকে বলল, অ্যাজ ইউ উইশ মাই লেডি।